আসসালামু আলাইকুম সবাইকে। এখানে উপস্থিত যারা আছেন আমাদের সাংবাদিক বন্ধুরা সহ সবাইকে প্রথমে শুভেচ্ছা। আ ধন্যবাদ মাহতাব ভাইকে যে প্রেজেন্টেশনটা দিয়েছেন। আ প্রথমে বলে রাখি যে যখন আমরা কোনো টেলিকমিউনিকেশনস এর একটা সার্ভিসের কথা বলি, তখন কিন্তু সেটাকে একটা হলিস্টিকলি আমাদেরকে দেখতে হবে। ভয়েস হচ্ছে একটা প্রোডাক্ট, ডেটা হচ্ছে একটা প্রোডাক্ট। এখানে কিন্তু আমরা শুধু প্রোডাক্টই সেল করছি না, কাস্টমার শুধু প্রোডাক্টই সাবস্ক্রাইব করছে না, একটা সার্ভিস নিচ্ছে। সো আমি যদি হলিস্টিকলি সেটা না দেখি তাহলে কিন্তু এটা অনেকটা মিসলিডিং হবে। সো আমি কিছু পয়েন্ট নিয়েছি মাহতাব ভাইয়ের প্রেজেন্টেশন থেকে। প্রথমে একটু বলে রাখি, এখানে একটা ক্যাভিয়েট দিয়ে রাখি, মাহতাব ভাইয়ের প্রেজেন্টেশনে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, এখানে মাহতাব ভাই যেটা নিজেই বলেছেন অনেকগুলো ইন্টারনেট থেকে উনি তথ্য নিয়েছেন। সেই ইন্টারনেটের তথ্যের মধ্যে অনেকগুলো জায়গায় গরমিল আছে, যেটার সাথে আসলে বিটিআরসির তথ্যের এবং আমাদের যে তথ্য সেটার কোনো মিল নেই। সো বিভিন্ন রিপোর্টে বিভিন্নভাবে বিভিন্ন রিপোর্টে আপনার বিভিন্ন তথ্য দেওয়া হয়, সেটা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সেটা কন্ট্রাডিক্টরিও। সো আমার কাছে মনে হয়েছে যে মাহতাব ভাই deviated from the আপনার মেইন যে কোর কনসেপ্ট আর কি, যে সার্ভিস প্রাইসিং থ্রু দ্য সার্ভিস অ্যাগ্রিগেশন। সো এখানে আপনি যখন ভয়েস নিয়ে কথা বলবেন, মাহতাব ভাই পুরো প্রেজেন্টেশনে যেটা অ্যাড্রেস করেননি যে আসলে বাংলাদেশে ভয়েস থেকে যে রেভিনিউটা আসে সেটাতে কিন্তু ডেটা সাবসিডাইজ করা হয়। সো সাবসিডির কথাটা কিন্তু একটা বারও আসেনি। সো আমরা কি করি, আমরা ভয়েসের যে আমাদের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা নিয়ে আমরা ডেটাটাকে আমরা প্রমোট করছি, যার কারণে আপনি দেখবেন এখন বাংলাদেশের কিন্তু ডিভাইস পেনিট্রেশন বারবার করে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু এখন 70 উপরে চলে গেছে। সো আমরা কিন্তু গত এক বছরে আমরা যেখানে 56% ছিল 2024-এর শেষের দিকে, সেখান থেকে কিন্তু আমরা প্রায় 70% উপরে চলে গেছি। অফকোর্স এখানে অনেক কন্ট্রিবিউশন আছে, রেগুলেটররা অনেকভাবে ইন্টারভিউ করেছে। আমরা দেখেছি মার্কেটে প্রাইস আপনার অনেকটা কমেছে এবং মানুষের অ্যাফোর্ডেবিলিটিও বেড়েছে, যার কারণে হয়তো বা আরো অনেকগুলো কারণ থাকবে। ডিভাইস পেনিট্রেশন কিন্তু বেড়েছে এবং সেটা বলছি স্মার্টফোন পেনিট্রেশন, ইটস নট অ্যাবাউট দ্য হাউসহোল্ড অনলি। মাহতাব যে ডেটাটা দিয়েছে সেটা হচ্ছে হাউসহোল্ড পেনিট্রেশন, বাট আমরা বলছি আমার 100টা ডিভাইসের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার 70টা ডিভাইসে হচ্ছে কিন্তু স্মার্টফোন ডিভাইস। সো তার মানে হচ্ছে ডেটা কনজাম্পশন আস্তে আস্তে বাড়ছে এবং এই ডেটা যেটা বিবিএস এর রিসেন্ট প্রতি 3 মাস পর পর একটা হাউসহোল্ড লেভেলে সার্ভে করে, হ্যাঁ বিবিএস সরকারের, ওই ক্ষেত্রে কিন্তু স্মার্টফোন পেনিট্রেশন আরো কম দেখায়, মোস্ট প্রবাবলি 50%। আমি বলছি আমরা অপারেটররা বলছি অপারেটরদের লাইভ ডেটা নিয়ে, ঠিক আছে? আমার যে ডেটা আমার নেটওয়ার্কে 100টা হ্যান্ডসেটের মধ্যে 70টা হ্যান্ডসেট হচ্ছে স্মার্টফোন। তাহলে এরকম হতে পারে যে একটা বড় অংশ কোনো সেটি ইউজ করে না, কথাই বলে না, ওইটা তো আবার ডিবিএস এর কাস্টমারের মাঝখানে আর কি, এটা বলছিলাম। আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার না করি, আমরা আমাদেরটা বলে দিচ্ছি। আমার 100টা হ্যান্ডসেট যদি আমার নেটওয়ার্কে থাকে, তার 70টা হ্যান্ডসেটই হচ্ছে কি স্মার্টফোন। হ্যাঁ, আই এম নট গোয়িং টু দ্য বিপিএস ডেটা, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য বিপিএস ডেটার টোটাল তাদের স্ট্যাটিস্টিক্যাল ইয়েটা কিরকম। সো এখানে যে জিনিসটা আমরা দেখছি সেটা হচ্ছে যে দেখেন এই যে ভয়েস ফ্লোরটা আছে, ভয়েস ফ্লোরটা কিন্তু বর্তমানে মাহতাব ভাই আর্গুই করছেন ভয়েস ফ্লোরটা তুলে দেওয়ার জন্য। আমি কিন্তু একটু অন্যভাবে বলবো, আসলে ভয়েস ফ্লোরটা বাংলাদেশের পার্সপেক্টিভ বর্তমানে টোটালি ইররিলেভেন্ট, কারণ আমরা কেউ কিন্তু ফ্লোরটা আসলে ফলো করি না। নট নেসেসারিলি যে আমি বলছি আমরা লোয়েস্ট রেগুলেশন ফলো করছি তা না, কারণ এটা আমি যখন ভয়েস এবং ডেটা এবং বান্ডেলের দিকে যাচ্ছি তখন এটার কিন্তু আসলে কোনো রিলেভেন্সি নেই, এটা রিলেভেন্সি আসলে অন্য জায়গায়। সেটা হচ্ছে আপনি যদি এখন ফ্লোর তুলে দেন, তখন যেটা হবে যে কম্পিটিশনটা এমন ভাবে স্কুইড হবে, তখন আপনাকে কিন্তু ডেটা প্রাইসটা আপনাকে বাড়াতে হবে, তখন কিন্তু আপনার উপর একটা বড় ধরনের হিট হবে। আমরা একটা সিমুলেশন করেছি, এই সিমুলেশনটা হচ্ছে আপনি যদি এখন ফ্লোর তুলে দেন, আমি যদিও বলছি এটা এখন ইররিলেভেন্ট, এই ফ্লোরটা তুলে দেওয়ার পরে যদি সেখানে একটা প্রাইস ওয়ার তৈরি করা হয়, তাহলে ডেটা প্রাইস 59% বেড়ে যাবে। তার মানে হচ্ছে আপনার যে এখন ডেটা প্রাইস আছে সেটা 59% বেড়ে যাবে এবং ইমিডিয়েটলি সরকার যেটা লস করবে সেটা মাহতাব ভাই দেখেছে 1000 কোটি টাকা, ইটস রং, 6000 কোটি টাকা সরকার লস করবে। আমাদের যে বর্তমান ইন্ডাস্ট্রি রেভিনিউ এটা মাল্টিপল লেভেলে বেড়েছে,
সো আপনি যখন দেখবেন যে এটা 6,000 কোটি টাকা ইমিডিয়েটলি ড্রপ করবে এবং গ্র্যাজুয়ালি হয়তো কিছুটা রিকভার করবে, সেই ডেটা প্রাইসটা যখন বাড়ানো হবে। সো ইটস এ ম্যাটার অফ চয়েস। আপনি কি আসলে ডেটা প্রাইস বাড়াতে চান, নাকি আপনি ভয়েস ফ্লোরটাকে রেখে আমি গ্র্যাজুয়ালি এটাকে রিভিউ করার অবশ্যই সমর্থন করি। সেক্ষেত্রে যেটা প্রথমে করতে হবে যে এই ধরনের স্ট্যাটিস্টিক্স এর উপরে না, যেটা আইটিইউ করেছিল বিটিআরসি যেটা আইটিইউর মাধ্যমে করেছিল 2018 সালে, একটা কস্ট স্টাডি করা হয়েছিল। আমরা অপারেটররা অ্যাজ এ রেসপন্সিবল বিজনেস অর্গানাইজেশন আমরাও মনে করি যে যে কোনো প্রাইসিং হওয়া উচিত সেটার কস্ট প্রাইসিং এর উপর ভিত্তি করে, এটা কোনো ধরনের ডেটার উপরে না যে আমার এটা হয়েছে ওইটা হয়েছে ইত্যাদি। আমাকে দেখতে হবে আমার কস্টটা আসলে কোথায়, এবং সেক্ষেত্রে আমার ট্যাক্সের আমার ইমপ্লিকেশনটা কোথায়। আপনারা যেটা দেখছেন 54%, ইনফ্যাক্ট ইটস 56% উপরে চলে গেছে এখন যে ট্যাক্সটা বর্তমানে আপনারা দিচ্ছেন। আমি অ্যাজ এ কাস্টমার বা আপনি অ্যাজ এ কাস্টমার যখন 100 টাকা রিচার্জ করছেন, তার কিন্তু 56 টাকা কিন্তু সরকার সরাসরি পেয়ে যাচ্ছে। সো তার মানে আপনার কন্ট্রিবিউশনটা কিন্তু সবচেয়ে বেশি। আবার আমি যখন সেটা আমার প্রফিট লেভেলে নিচ্ছি, আমার এফেক্টিভ ট্যাক্স রেট দিয়ে দাঁড়াচ্ছে 70 থেকে 72%। অপারেটর ভ্যারি করে, বাংলালিংকের ক্ষেত্রে 72, আমাদের ক্ষেত্রে 70, গ্রামীণের ক্ষেত্রে হয়তো 68। সো এফেক্টিভ ট্যাক্স রেটটাও কিন্তু অনেক হাই। আমাকে হলিস্টিকলি জিনিসটা দেখতে হবে, দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, পলিসি মেকারদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে একটা কস্ট স্টাডি হওয়া উচিত যে আমার স্পেকট্রাম কস্ট কত, আমার অন্যান্য সার্ভিস দিতে গেলে আমার যে ডেলিভারি কস্টটা কত হচ্ছে, সেখানের উপরে রেগুলেটর একটা হয়তো অ্যাজাম্পশন করতে পারে যে আমার মার্কআপটা কত হওয়া উচিত। সেখানে মাহতাব একটা বিভিন্ন ডেটা ইউজ করেছেন, বা মাহতাব নিজেই জানেন, উনি মোবাইল অপারেটর সিও ছিলেন, অনেকদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন, এবং উনি নিজে একজন কস্ট অ্যাকাউন্টেন্ট। উনি নিজেই জানেন যে আমার যে ইনভেস্টমেন্ট আমি করছি তার রিটার্ন ইজ লেস দেন দ্য অ্যাভারেজ ওয়েটেড কস্ট অফ ক্যাপিটাল। তার মানে আমি যেটা ইনভেস্ট করছি আমি তার কিন্তু রিটার্নটা পাচ্ছি না। সো এখানে ডেটা প্রেজেন্টেশনের ব্যাপারে যেটা হচ্ছে, আমি একটা স্কুইড ডিসিশন বা পলিসি অ্যাডভোকেসি করতে গিয়ে আমি কিন্তু টোটাল পিকচারটা আমরা দেখাচ্ছি না, সেটা কিন্তু মিসলিডিং হয়ে যাবে। আমি এখানে কিছু ডেটার কথা বলে রাখি, যেমন আপনার বলা হচ্ছে ইন্ডিয়া, কেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কাতে আপনার আমাদের ডেটা প্রাইস, ওদের ডেটা প্রাইস কম, এবং ওদের এখানে কোনো ভয়েস কোনো ফ্লোর নেই। কিন্তু আপনারা কি জানেন, এবং আপনারা অনেকেই জানেন যারা রিসার্চ করেন, এই প্রত্যেকটা দেশ যেখানে বলেছেন সেখানে একটা মিনিমাম রিচার্জ বলে একটা জিনিস আছে, এবং সেখানে একটা মিনিমাম স্পেন্ডিং বলেও জিনিস আছে। তার মানে হচ্ছে আপনি যেমন ইন্ডিয়াতে আপনি 176 রুপির নিচে আপনি কিন্তু আপনাকে 176 রুপি খরচ করতেই হবে নেটওয়ার্কে থাকতে গেলে পার মান্থ। এখানে আরপুর যে ডেটাটা দেখা যাচ্ছে সেটাও অনেক পুরাতন। সো আমার আরপু সে ইন্ডিয়ার যে মিনিমাম আরপু গ্যারান্টি চাচ্ছে সেটা তার চেয়ে অনেক কম। শ্রীলঙ্কা তো সেম, ইন্দোনেশিয়া তো সেম, কেনিয়া তো সেম। এবং সেটার সাথে লিঙ্ক করেছেন মাহতাব ভাই হচ্ছে এমএফএস নিয়ে। এমএফএস নিয়ে আলোচনা করতে গেলে সেটা অনেক বড় আলোচনা হয়ে যাবে, বাট আপনাদেরকে সহজ সরল ভাবে একটু জিনিসটা বলি। এইসব দেশ যেগুলো মাহতাব ভাই দেখিয়েছেন সেখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই। ইটস ওপেন মার্কেট, টোটালি ডিরেগুলেট মার্কেট, যেখানে একটা ওপেন কম্পিটিশনের মাধ্যমে এমএফএস সার্ভিসটা প্রথম থেকে দেওয়া হয়েছিল। যেখান থেকে আমরা ইনহেরিট করেছি কেনিয়াতে, সেখানে কিন্তু মোবাইল অপারেটরকে বাধা দেওয়া হয়নি, এবং সেখানে এটাকে কনজিউমাররা সেভাবে অ্যাকসেপ্টেড করেছে বলেই কিন্তু সেভাবে পেনিট্রেট করেছে। এখন তো আপনাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে, আমাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে না, এখনো বলা হয়েছে দেওয়া হবে, এখনো পর্যন্ত কিন্তু গাইডলাইন চেঞ্জ হয়নি। সো উই ওয়েলকাম দ্যাট, যে যে স্টেপটা নেওয়া হয়েছে যে দেওয়া হবে এবং আমাদেরকে করতে দেওয়া হবে, উইচ ইজ গুড। বাট আমরা দেখেছি গত 4 বছর ডিসকাশন হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত গাইডলাইন চেঞ্জ হয়নি। এখানে আবারও একটু রিপিট হবে আমার কয়েকটা জায়গায়, সেটা হচ্ছে আমরা কিন্তু বারবার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে টেলিকম সার্ভিস ইজ নট অনলি অ্যাবাউট দ্য ভয়েস, টেলিকম সার্ভিস ইজ নট অ্যালোন দ্য ডেটা, ইটস এ কম্বিনেশন অফ সার্ভিসেস, যেখান থেকে আমাদেরকে এবং বিশেষ করে রেগুলেটরকে দেখতে হচ্ছে যে কিভাবে কনজিউমারের আপনার স্বার্থটা সবচেয়ে বেশি রক্ষণ করা যায়, সেভাবে কিন্তু রেগুলেটরকে ডিসিশন নিতে হচ্ছে। এবং রেগুলেটর কিন্তু শুধু গ্রামীণ বা শুধু রবি বা বাংলালিংকের দিকে তাকিয়ে কিন্তু রেগুলেশন করতে পারছে না, তাকে দেখতে হচ্ছে একটা ব্রডার লেভেলে কিভাবে কনজিউমারকে সবচেয়ে বেনিফিট দেওয়া যায়, অ্যাট দ্য সেম টাইম অপারেটররা যাতে ইনভেস্টমেন্টটা কন্টিনিউ রাখে। কারণ আমি যদি ইনভেস্টমেন্ট কন্টিনিউ না রাখি,
তাহলে কিন্তু আমি সেই লেভেলে সার্ভিস দিতে পারবো না, এবং একটা সময় গিয়ে কস্ট অনেক অনেক বেড়ে যাবে। সো আমি যে জিনিসটা আমাদের এখানে মাথায় রাখা দরকার, ভয়েস ফ্লোর কিন্তু আপনি কালকেই চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে যে ডেটা প্রাইস উইল গো আপ, এবং সেটা যদি মনে হয় যে হ্যাঁ সেটা ভালো হবে, বাট আমরা জানি আমরা যদি ডেটা পেনিট্রেশন করতে চাই আমাদেরকে দেখতে হবে যে ডেটা প্রাইসটাকে আরো কিভাবে কমানো যায়, এবং সেক্ষেত্রে আমাদেরকে যেসব জায়গায় কস্ট মানে নিডল মুভার গুলো আছে, যেসব জায়গায় কস্টের জন্য আমাদের কাজ করতে হবে সেসব জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত। আমি একটু দ্রুত করতেছি কারণ আমি জানি এখানে সবাই কথা বলবেন। সো এইটা কিন্তু একটা বড় জিনিস দেখলাম যেটা মাহতাব ভাই ওনার প্রেজেন্টেশনে রিস্কের মধ্যে এটা আনেনি নেই, যে আমি যদি ভয়েস ফ্লোটা তুলে দেই রিস্কে কিন্তু নাই যে এটা ডেটা প্রাইসটা বেড়ে যাবে বা অন্যান্য আমার সার্ভিস কস্টটা বেড়ে যাবে। বাংলাদেশ কিন্তু ইউনিক অনেক ক্ষেত্রে, শুধুমাত্র এই যে ভয়েস ফ্লোর আছে ডেটা ফ্লোর নাই বা আমার এখানে রেগুলেশন আছে তা না। বাংলাদেশ একটা কান্ট্রি যেখানে ভিএটি স্পেকট্রামের উপর ভিএটি আছে, বাংলাদেশ একটা কান্ট্রি যেখানে আইসিএক্স আইজিডব্লিউ আইআইজির মতো অনেক লেয়ার আছে। আমাদের সবসময় দাবি ছিল, এবং অফকোর্স আমরা যারা যারা পলিসি মেকারদের সাথে কাজ করেছেন, অ্যাডভোকেসি করেছেন, আমরা সাধুবাদ জানাই যে যেখানে যেখানে ভ্যালু এডিশন নাই সেই সব লেয়ারগুলো তুলে দেওয়া উচিত। যেখানে ভ্যালু এডিশন নাই সেই সব লেয়ারগুলো আসলে কিন্তু প্রাইসিং এর জন্য একটা বড় ইম্প্যাক্ট। সো কিন্তু ইউনিক সার্কামস্টেন্স যদি চিন্তা করেন, আপনি যদি প্রাইসিং চিন্তা করেন, আমাদের কিন্তু এখনো অনেক দেশে কিন্তু আপনার ইন্টারকানেকশন কস্ট নেই, কিন্তু বাংলাদেশে আছে। সো বাংলাদেশে আপনি ভয়েস ফ্লো কমিয়ে দিবেন তাহলে আপনার কিন্তু ইন্টারকানেকশনের উপর একটা বড় ইম্প্যাক্ট আসবে, আপনার আইসিএক্স গুলোর উপর একটা বড় ধরনের ইম্প্যাক্ট আসবে। আপনি কি ক্যানট ইগনোর দ্যাট, এখনো কিন্তু আইসিএক্স আছে, এমন না যে আইসিএক্স চলে গেছে। সো আপনাকে ওই জিনিসটা দেখতে হবে যে কোন সময় আইসিএক্স চলে যাবে, আপনার ইন্টারকানেকশন কস্ট জিনিসটা কি হবে, তারপরে আপনি কিন্তু চিন্তা করতে পারবেন আপনার ভয়েস ফ্লোরের নিয়ে আপনি চিন্তা করতে পারবেন যে ভয়েস ফ্লোরটা আদৌ আপনি তুলে দিবেন কি দিবেন না। একটা জিনিস আমি এখানে যেহেতু অন্যভাবে প্রেজেন্টেশন হয়েছে সেজন্য বলি, আমাদের এখানে কাভারেজের কথা যখন আসে তখন কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে পপুলেশন কাভারেজ। আমাদের জিওগ্রাফিক্যাল কাভারেজ আরেকটু কম, সেটা আমরা সবসময় বলি, সে ডেটাটা কিন্তু আমরা ওইভাবে দিয়ে থাকি। মাহতাব ভাই বলেছেন 4G ইনভেস্টমেন্ট রিকভার, ইটস নট ট্রু, আমরা এখনো 4G ইনভেস্টমেন্ট রিকভার করতে পারিনি। আরেকটা জিনিস মাহতাব ভাই প্রেজেন্টেশন দেওয়ার সময় কয়েকটা দেশের কথা বলেছেন যে এইসব জায়গায় ভয়েস রেগুলেশন তুলে দেওয়া হয়েছে, বাট 40টা দেশে আইটিউর ডেটা অনুযায়ী 40টা দেশে এখনো পর্যন্ত সাম সর্ট অফ এ প্রাইস রেগুলেশন আছে টু প্রোটেক্ট দ্য কনজিউমার্স অ্যান্ড টু প্রোটেক্ট দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল। কারণ আপনি যদি ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রি ইনভেস্ট করবে না, ইনভেস্টমেন্ট কমিয়ে ফেলবে, এবং আলটিমেটলি লং টার্মে আপনার অনেক বড় ইম্প্যাক্ট হবে। 40টা দেশের স্টাডি কিন্তু এখানে আইটিইউ করেছে, সেভাবে কিন্তু এটাকে দেওয়া আছে। সো আমি প্রাইসিং এর ক্ষেত্রে একটা জিনিস মাহতাব ভাই বলেছেন যে এভারেজ প্রাইসের কথা বলেছেন বাংলাদেশে 0.28 পার জিবি, উইচ ইজ নট কারেক্ট। বাংলাদেশের এখন এটা হচ্ছে 0.08 পার জিবি আমাদের বর্তমান প্রাইসিং অনুযায়ী। আপনি যদি আইটিইউ 2025-এর ডেটা দেখেন সেখানে 5 জিবি মোবাইল ব্রডব্যান্ড বাস্কেট প্রাইস যদি দেখেন সেখানে, কারণ এখানে হয় কি অনেক সময় আমরা দেখেছি কেবল কোম্পানিও অনেক সময় ডেটা দিয়েছে, কি করেছে একটা টপ লেয়ারের টপ প্রাইসিংটা নিয়ে দেখিয়েছে সারা ওয়ার্ল্ডে ডেটা প্রাইস বাংলাদেশের বেশি। আসলে কিন্তু আইটিইউ ডেটা যদি আপনি দেখেন বাস্কেট প্রাইস অনুযায়ী বাংলাদেশ হচ্ছে 6th লোয়েস্ট। হ্যাঁ, আমাদের চেয়েও আরো 4-5টা দেশ আছে যারা আরো একটু লো, এবং সেখানে দেয়ার আর রিজনস, সেখানে ট্যাক্সের বিষয় আছে, হোল ইকোসিস্টেমের ব্যাপার আছে। সো আমি যদি একটু সামারি করি, মাহতাব ভাই যে প্রেজেন্টেশনটা দিয়েছেন এবং ওনার যে প্রস্তাবটা, আমি এটা ফেলে দিচ্ছি না, বাট আমি মনে করি এটা আমাদেরকে হলিস্টিকলি চিন্তা করার বিষয় আছে। এখানে আমরা যদি ভয়েস ফ্লোর তুলে দিতে চাই তাহলে আমাদেরকে ইম্প্যাক্টটা দেখতে হবে, এখানে আমাদেরকে কস্ট স্টাডিটা ইমিডিয়েটলি শুরু করা দরকার। আমরা এটা রেগুলেটরকে অনেক আগে থেকেই বলছি যে আপনারা এখানে একটা কস্ট স্টাডি করে দেখেন, বরঞ্চ আমরা জানি যে আসলে রেগুলেটর কস্ট স্টাডি করেছে এবং ওনারা দেখেছেন যে সেই কস্ট স্টাডি অনুযায়ী যদি আসলে অ্যাকশন নেওয়া হয় তাহলে কিন্তু সার্ভিসের প্রাইস বেড়ে যাবে। আমি এটা ফারহান ভাই পাশে আছেন, আমি ওনার পাশে বসেই আমি বলছি যে ওনারাও দেখেছেন যে সেভাবে যদি করা হয় তাহলে কিন্তু প্রাইস বেড়ে যাবে। সো কারণ এখানে অনেকগুলো ইম্প্যাক্ট আছে, এখানে ট্যাক্সেশনের একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে, সরকার একটা বড় রেভিনিউ পায় এই জায়গাটা থেকে, এবং সরকার সেটা চাইবে না এই রেভিনিউটা লস হোক। তাহলে সরকার যদি এখান থেকে লস করে তাহলে অন্য জায়গা থেকে সেটা উদ্ধার করতে হবে। সেই ধরনের খাত বাংলাদেশের মতন আমাদের দেশে নেই। সো ওভারঅল আমি আবেদন করব যে কস্ট স্টাডি হোক, এমনকি মাহতাব ভাই ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট অফ দ্য
আপনার ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট, ওনারাই হয়তো একটা উদ্যোগ নিতে পারেন যে একটা ফ্রি সার্ভিস হয়তো বিটিআরসি কে দিতে পারেন যে কিভাবে করে এই কস্ট স্টাডিটা করা যায়, এবং সেখানের উপর বেসিস করে আসলে মোবাইল অপারেটর ঠিক কতটুকু মার্কআপ নিলে তারা টিকে থাকতে পারবে, ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে পারবে, এবং তারা অন্তত পক্ষে তাদের ইনভেস্টমেন্টের রিটার্নটা তারা ওয়াক লেভেলে না হোক একটু কম হলেও অসুবিধা নেই, বাট সেই লেভেলে পাবে। ধন্যবাদ।